নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও অভিনন্দন। যারা ভূতপ্রিয় মানুষ তাদের কাছে ভূতের যে কোনোই গল্প খুবই ইন্টারেস্টিং হয়। গল্পই হয়। সত্য ঘটনা অবলম্বনে যে গল্পগুলো তৈরি করা হয় সেটি সম্পূর্ণ দায়ভার গোস্ট ফাইলসের নয়। গোস্ট ফাইলস যাচাই করে না গল্পটা কতটা সত্য কতটা মিথ্যে। ঠিক এরকমই আজকে একটা ঘটনা তোমাদের কাছে বলতে চলেছি। হাড় হিম করা ভূতের গল্পটি পাঠিয়েছেন বাঁকুড়া থেকে প্রদীপ সেন। প্রদীপ সেনের জীবনে যে ঘটনাটি ঘটেছে সেই গল্পটি যে আমাদের কাছে শেয়ার করেছে তার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে একজন সদস্য হওয়ার জন্য। তো চলো জেনে নেব ঘটনাটি কি। ঘটনাটি ঘটেছে গুদাম ঘরকে কেন্দ্র করে, অর্থাৎ গুদাম ঘর মানে মালের ঘরকে কেন্দ্র করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি সেই ঘটনাটি ঘটেছিল বেশ 3 বছর বা 4-5 বছর আগে, সঠিক কোনো জানা নেই। প্রদীপ যেভাবে ঘটনাটি উল্লেখ করেছে সেভাবেই আমি তোমাদের কাছে তার ভাষায় প্রকাশ করছি। তখন শীতের কনকনে রাত, জানুয়ারি মাস। আজকে রাতের গল্পটি শুধু একটি গল্প নয়, ন্যায্য বিচারের আশায় ঘুরতে থাকা একটি আত্মার আর্তনাদ। আমার অফিসের বস তার বিবাহবার্ষিকী উপলক্ষে একটি জোরদার পার্টির আয়োজন করেছিলেন। তখন রাত প্রায় 11টা। আমি সুলেখা রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করে কোনো গাড়ি দেখা পেলাম না। শহরের রাস্তাঘাট সারা রাত গাড়ি চলে, কিন্তু শীতের জন্য গাড়ি খুব কম। আমরা ঠিক করি হেঁটেই বাড়ি ফিরব। এখান থেকে আমার বাড়ি বেশ দূরে, বেশ দূরে বললে ভুল, দূরেও নয়, 7 থেকে 8 কিমি রাস্তা। আমি হাঁটতে পারবো ঠিকই, কিন্তু সমস্যাটা হলো সুলেখাকে নিয়ে ওই বেশি দূর হাঁটতে পারতাম না। কিন্তু এখানে তো আর অপেক্ষা করা যায় না সেই দিন। তাই রাস্তায় নামলাম। জানুয়ারির কনকনে শীত আর জনমানব শূন্য রাস্তায় ভেসে আসা ঠান্ডা হাওয়া হাড়ের কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। সুলেখা প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে হাঁপিয়ে গেল। আশেপাশে কোথাও কোনো বসার জায়গাও খুঁজে পেলাম না। আবার আকাশের গতি ভালো দেখছি না। যদিও শীতের দিনে তেমন বৃষ্টি হয় না আমি তো জানি, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। এদিকে সুলেখা রাস্তায় বসে পড়েছে। যদিও সেদিন এত রাতে একজন যুবতী মেয়েকে নিয়ে রাস্তায় বের হওয়াটা আমার ঠিক হয়নি, কিন্তু সুলেখা নাছোড়বান্দা, সে আর পার্টিতে থাকবে না, আমার সঙ্গে বাড়ি যাবে। এইসব চিন্তা করতে করতে হাতে যেন কিছু একটা এসে পড়ল। অনেক অনেক ঠান্ডা অনুভূতি করলাম। মোবাইলের ফ্ল্যাশলাইটটা দিয়ে দেখলাম বৃষ্টির ফোঁটা। সর্বনাশ! এই শীতে বৃষ্টিতে ভিজলে অবস্থা বেহাল হয়ে যাবে। কি করব, কোথায় লুকাবো, কিছুতেই বুঝতে পারছিলাম না। এদিক ওদিক দেখতেই দেখলাম আমাদের থেকে কিছু দূরে একটি বড় বাড়ির মতো দেখা যাচ্ছে। সুলেখা উঠতে নারাজ, জোর করে তাকে উঠাতে হলো। তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম সেই বাড়িটির কাছে। ওহ, বাড়ি নয়, পরিত্যক্ত যেন একটা গুদাম ঘর। যাক, এখানে আর ভিজবো না আমরা। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। শীতের দিনে এমন বৃষ্টি আমি কখনো দেখিনি। এদিকে আমরা অনেকটা ভিজে গেছি। ভিজে অবস্থাতেই সেখানে দাঁড়িয়ে রইলাম। ওই গুদাম ঘরটা অনেক পুরনো। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম বইকি, কিন্তু কখনো ভেতরে প্রবেশ করিনি। এত বড় একটি গুদাম, অথচ তালা ছাড়াই পড়ে আছে। আশ্চর্য! হাওয়ার সাথে সাথে মাঝে মাঝেই বাদুড়ের বিচ্ছিরি গন্ধ ভেসে আসছে। হঠাৎ সুলেখা চেঁচিয়ে উঠল, অসীম, দেখো!
ওখানে যেন কে? আমি কিছুই দেখতে পেলাম না। আমি তার কথায় কোনো উত্তরও দিলাম না। কয়েক সেকেন্ড পরে আবার সে চেঁচিয়ে বলল, অসীম, আমাদের কেউ দেখছে না, আমাদের কেউ ফলো করছে। আমি এইমাত্র একটি ছায়ার মতো কিছু ওই দেয়াল থেকে সরে যেতে দেখলাম। সুলেখা আমাকে অফিসেও মাঝে মধ্যে নানান বিষয় নিয়ে ভয় দেখায়। আমি বললাম, তুমি এই পরিস্থিতিতে আমাকে ভয় দেখাচ্ছ কেন বলো তো? কখন বৃষ্টি ছাড়বে, কখন বাড়ি ফিরবো, কিছু চিন্তা ভাবনা আছে তোমার? সব সময় ওই রকম মজা করবে না তো সুলেখা। বিশ্বাস করো, আমি মজা করছি না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকালাম, কিন্তু আমার দৃষ্টি তার মুখের দিকে নয়, চলে গেল তার পেছনে দেওয়ালের দিকে। হ্যাঁ, সে ঠিকই বলছে, আমাদের কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। ব্যাপারটা কেমন যেন বিদঘুটে মনে হলো। এ আবার চোর নয় তো? আমি হা হা করে ঠিক ভাবে দেখে বলছি, হ্যাঁ ঠিক বলেছিস, আমিও তোর পেছনে দেওয়ালে ছায়ার মতন কিছু একটা দেখলাম। চোর মনে হয়। তুই এখানে একটু দাঁড়া, আমি দেখে আসি। সুলেখা, এই না, আমি যাব না, আমার ভয় করছে। দুজনে সেই দেয়ালটার পাশে গেলাম, কিন্তু না, কিছুই নেই, শুধু শুধু ভিজলাম। আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম। সুলেখা ভয়ে আমার হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পর মনে হলো সুলেখা খুব জোরে আমার হাত চেপে ধরেছে। আমি কিছুই বললাম না, কিন্তু যত সময় যাচ্ছে ততই সে আমার হাত বেশি চেপে ধরেছে। এদিকে আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছে। আমি বললাম, আরে এত চাপ দিচ্ছিস কেন? ছাড়, হাত ছাড়। কিন্তু সে কিছুই বলল না। এরপর আমি নিজেই তার হাত সরাতে চাইলাম, কিন্তু সে অনেক শক্তভাবে ধরে রেখেছে হাতটা। আমি কিছুতেই খুলতে পারছিলাম না তার হাত। উফ, ছাড়। তোর হলোটা কি বলতো? জিজ্ঞাসা করলাম। এবার তার মুখের দিকে তাকাতেই আমি ভয় পেয়ে গেলাম আচমকা। কেন জানি না, তার চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। শরীর একেবারে কাঠ হয়ে গেছে ঠান্ডায় আর ভয়ে। আমি ভাবলাম, হাত সরাতেই বলেছি তাই এত রাগ দেখাচ্ছে বা রাগ করছে, কিন্তু ব্যাপারটা আমার কাছে অন্যরকম মনে হলো। পুরো বিষয়টা কিছুতেই ভালো ঠিক ছিল না। হঠাৎ করে সে আমাকে একটি জোর ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার উপর চড়াও হলো। আমি উঠে বসার আগেই শটানে সে আমার গলা চেপে ধরল। আমি বললাম, আরে তুই কি করছিস? সেটা কি হলো তোর? কি করলাম আমি? সুলেখার গলা থেকে কর্কশ পুরুষের কণ্ঠে আওয়াজ এলো, আমি বিচার চাই, ন্যায্য বিচার। এমন আওয়াজ শুনে শীতের দিনে আমি ঘামতে শুরু করে দিই। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। তার হাত কিছুতেই আমার গলা থেকে সরাতে পারছি না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে। তবে আমিও কিন্তু কম নই। 3 বছর ক্যারাটে শিখেছি আমি। কায়দা করে সুলেখাকে ফেলে দিলাম মাটিতে। যদিও মেয়েদের উপর হাত ওঠানো অন্যায়, কিন্তু নিজের বাঁচার তাগিদে এইটুকু তো করা যেতেই পারে। সুলেখার উপর আর ওর কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো শক্তি তার শরীরে প্রবেশ করেছে। এদিকে ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা, কারণ সুলেখার কিছু হয়ে গেলে আমার আর রক্ষে নেই। এরকম জোর করে তাকে ধরে একটি খুঁটিতে বেঁধে দিলাম। এবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা সরাসরি তার চোখে ধরলাম। সে চিৎকার করতে থাকলো। আমি জানতে চাইলাম এইসবের পেছনে কারণ কি। আবার সেই কর্কশ গলা থেকে আওয়াজ এলো, আমি গুদামের একজন কর্মচারী ছিলাম, আমার নাম পলাশ। কয়েক বছর আগে গুদাম ঘরে কাজ করার সময় ওপর থেকে কয়েক বস্তা লবণ আমার উপরে ফেলে দেয় দুজন ব্যক্তি।